15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আর এই আবেদন করার জন্য আপনাকে আপনার বিধানসভা এলাকায় যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে যেতে হবে। আপনার বিধানসভা এলাকায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা আপনি কিভাবে দেখবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। সম্পূর্ণ অনলাইনে সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর এই বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র আপনাকে ওই ক্যাম্প থেকে নিতে হবে এবং ওই ক্যাম্পে পূরণ করার পরে জমা করতে হবে, কারণ তার ওপরেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দেবেন আধিকারিকরা। আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্পের লিস্ট দেখবেন, আপনার বিধানসভা এলাকায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা কিভাবে জানবেন। তবে তার আগে আরও একবার বাংলার যুবসাথী প্রকল্পের জন্য কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম, যেখানে প্রথমেই লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ আপনাকে ক্যাপিটাল লেটারে ইংরেজিতেই এই ফর্ম ফিল আপ করতে হবে এবং ডান দিকে একটি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাকে সেটে দিতে হবে, যার নিচের সাদা অংশের উপর আপনাকে সিগনেচার করে দিতে হবে। প্রথমেই রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া থাকবে, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর, যা আপনাকে আধিকারিকরা দিয়ে দেবেন ফর্মের সঙ্গে। আপনি তারপর আপনার আধার নম্বরটা এখানে বসিয়ে নেবেন। এরপর উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার নামের স্পেলিংটা দেখে দেখে লিখে দেবেন। এরপর আছে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা আপনি এখানে লিখবেন তার সঙ্গে যেন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে, সেই মোবাইল নম্বর আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা এখানে বসিয়ে নেবেন। এরপর আছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, এখানে আপনি পুরুষ কিংবা মহিলা কিংবা অন্যান্য যেটা হবে সেটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন এই বক্সের ওপর। এবং এখানে ওপরের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন, যেখানে টিক চিহ্ন দেওয়ার সেখানে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। এবার দেখুন আপনার জন্ম তারিখ লিখতে হবে, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছরে, এবং আপনার বয়স 1/4/2026 কত বছর সেটাও এই ঘরটাতে লিখে দিতে হবে। এরপর আপনাকে আপনার পিতার নাম অর্থাৎ বাবার নাম এখানে বসিয়ে নিতে হবে এবং মায়ের নামটাও আপনাকে লিখে দিতে হবে। তারপর আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানটায় লিখে দিতে হবে। পুরোটাই আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন এবং ইংরেজিতে লিখবেন। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদের একটি ফর্ম ফিল আপ করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে, অর্থাৎ একটি ফিজিক্যাল ফর্ম পূরণ করে আপনাদের আমি দেখাবো। এরপর দেখতে পাচ্ছেন সাধারণ শ্রেণীভুক্ত যদি আপনি না হন, অর্থাৎ জেনারেল যদি না হয়ে থাকেন, আপনি যদি এসসি এসটি কিংবা ওবিসি হয়ে থাকেন তাহলে তার উপর টিক চিহ্ন দেবেন এবং তার সার্টিফিকেট নম্বরটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক তারপরেই আছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, আপনাকে আপনার বৈবাহিক অবস্থা সম্পর্কে জানিয়ে দিতে হবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে টিকচিহ্ন দেবেন এবং বিধবা কিংবা বিপত্নিক হয়ে থাকেন তাহলে এই ঘরে টিকচিহ্ন দেবেন। তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই চেকবক্সে আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন এবং বিবাহ বিচ্ছিন্ন যদি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিকচিহ্ন দেবেন। এবার আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমেই আপনাকে আপনার বাড়ির নম্বর কিংবা প্রাঙ্গণ নম্বর দিতে হবে। আপনার যদি বাড়ির নম্বর না থেকে থাকে তাহলে আপনি বসাবেন না, কোনো সমস্যা নেই, এটা শহরের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য হবে, গ্রামের ক্ষেত্রে সেভাবে বাড়ির নম্বর বসাতে হবে না। এবার আপনার গ্রাম অথবা শহর অথবা নগরীর নাম আপনাকে লিখে দিতে হবে, আপনি যেটার নাম লিখছেন বাকি দুটো কেটে দেবেন। তারপর দেখুন পোস্ট অফিস বা ডাকঘরের নাম আপনাকে বসিয়ে নিতে হবে। এবার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নম্বর এখানে লিখে দিতে হবে, তবে আপনি চাইলে পুরোটাই লিখে দিতে পারেন। যেমন আমি একটি গ্রাম পঞ্চায়েতের নাম এবং নম্বর বলছি, 14 নম্বর খুরশি গ্রাম পঞ্চায়েত, সেখানে আমি 14NO ফুটকি দেব এবং তারপর খুরশি বানানটা ইংরেজিতে লিখে দেবো ক্যাপিটাল লেটারে, এইভাবেও আপনি লিখতে পারেন। এরপর আছে ব্লক কিংবা পৌরসভা কিংবা কর্পোরেশনের নাম আপনাকে লিখে দিতে হবে, থানার নাম আপনি এখানে লিখে দেবেন, জেলার নাম আপনাকে লিখে দিতে হবে, পিনকোড দিয়ে দেবেন, তারপর স্টেট যে ওয়েস্ট বেঙ্গল এটা দেওয়াই আছে। পরের পাতায় আপনাকে যা ফিল আপ করতে হবে সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। প্রথমেই আছে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ আপনাকে দিতে হবে। আপনি মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার রোল নম্বর বসাবেন, প্রথমে রোল, তারপর নম্বর, তারপর বছর, কোন বছর মাধ্যমিক দিয়েছেন সেটা এখানে বসিয়ে নেবেন। এবার বোর্ড, আপনি কোন বোর্ডের মাধ্যমে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষা দিয়েছিলেন সেটা এখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন WBBSE, তাছাড়াও CBSE, ICSE, WBBME অ্যান্ড আদার্স, অন্যান্য হয়ে থাকলে আপনি অ্যান্ড আদার্সের ওপর টিকচিহ্ন দেবেন। এবার দেখুন শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা আপনাকে এখানে লিখে দিতে হবে। ধরুন মাধ্যমিকের বাইরে আপনি HS কিংবা গ্র্যাজুয়েশন এগুলো আপনি নাও লিখতে পারেন, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই।
এবার আছে বর্তমান পেশা, আপনি বর্তমানে কি করেন সেটা এখানে লিখে দেবেন। যেমন যদি চাষবাস হয়ে থাকে তাহলে আপনি কাল্টিভেশন লিখে দিতে পারেন। এরপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত আছে, মানে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনাকে সেই তথ্যই দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম আপনি লিখবেন, তারপর ব্রাঞ্চের নাম বা শাখার নাম আপনি লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর লিখে দিতে হবে, আইএফএসসি কোড আপনাকে দিয়ে দিতে হবে। এরপর চলে আসুন, এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ আপনি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, এই সমস্ত কিছু যে রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা আছে, তাছাড়াও কোনো স্কলারশিপ যদি থেকে থাকে সেইগুলোর মধ্যে আপনি যদি কোনোটা পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্য কোনো সরকারি সাহায্য আপনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তবে এক্ষেত্রে আপনি যদি হ্যাঁ করেন তাহলে আপনার কিন্তু নাম বাদ যেতে পারে, তাই এখানে না করাটাই বাঞ্ছনীয়। এরপর আছে যদি পান তার বিস্তারিত বিবরণ আপনাকে দিয়ে দিতে হবে। এবার দেখুন এই অংশটাও আপনাকে দেখে নিতে হবে, সংযুক্ত নথিপত্রের তালিকা। প্রতিটা কিন্তু স্বপ্রত্যায়িত প্রতিলিপি হতে হবে, মানে আপনাকে জেরক্স কপি দিতে হবে, জেরক্সে নিজের সিগনেচার করে দিতে হবে। কোন কোন কপি দিবেন তার এই ডান দিকে আপনি টিক চিহ্ন দেবেন। এই সবগুলোই কিন্তু আপনার দেওয়া উচিত। অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক চিহ্ন দিন। এখানে দেওয়া আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এটাও আপনি দেবেন। তারপর পরীক্ষার মার্কশিট কিংবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এটাও আপনার দেওয়া উচিত, তাই টিক চিহ্ন দিয়ে দেবেন। আধার কার্ডের কপি, টিক চিহ্ন দিয়ে দেবেন। ভোটার কার্ডের কপি সঙ্গে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনি দিতে পারেন নিজের সিগনেচার করে, কিংবা ক্যান্সেল চেক বা বাতিল চেকও আপনি দিতে পারেন। এছাড়াও তফসিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র আপনাকে জমা করতে হবে যদি আপনি অন্যান্য অনগ্রসর শ্রেণী কিংবা তফসিলি জাতি বা উপজাতির হয়ে থাকেন। এবার সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা আছে। এখানে কিন্তু আপনি ঘোষণা করবেন আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। যদি কর্মসংস্থান আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না এবং কর্তৃপক্ষকে তা জানিয়ে দিতে হবে। তৃতীয়ত আছে দেখুন, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এই মর্মে আপনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন, তাই লেখা আছে আবেদনকারীর স্বাক্ষর। এখানে আপনাকে আপনার সই দিতে হবে। ডেট, এখানে আপনাকে আপনার তারিখ দিতে হবে। কোনো টিপ সই কিন্তু চলবে না বা টিপ ছাপ চলবে না। তার কারণ হচ্ছে আপনি মাধ্যমিক পাস, সেজন্যই আপনি আবেদন করছেন। এখানে কোনো টিপ ছাপ বা টিপ সই আপনার দেওয়া চলবে না। তার নিচেই দেখুন আছে অ্যাকনলেজমেন্ট, এই রসিদটি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে রিসিভ কপি, যেখানে লেখা আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর। এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। তারপর এই যে আইয়ের পরে ড্যাশে আপনার নাম লিখতে হবে। সন অথবা ডটার অথবা ওয়াইফ অফ যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিতে পারেন বা বাকিগুলোকে কেটে দেবেন এবং আপনার স্বামী কিংবা বাবার নাম লিখে দেবেন। তারপর দেখুন এখানে হ্যাভ সাবমিটেড বাংলার যুবসাথী অ্যাপ্লিকেশান অন, এখানে ডেটটা আপনি লিখবেন যেদিন জমা করছেন। মাই মোবাইল নম্বর, আপনার সেই মোবাইল নম্বরটা দেবেন যা কিন্তু ফর্মের সঙ্গে দিয়েছেন। আধার নম্বর এখানে আপনি আপনার বসিয়ে নেবেন। তারপর রিসিভড অন, এখানে কিন্তু ডেট আপনার দেওয়ার প্রয়োজন নেই। যিনি রিসিভিং অফিসার তিনিই কিন্তু এখানে সিল দিয়ে ডেট দিয়ে সিগনেচার করে দেবেন। আপনি এই রিসিভ কপিটা আপনার সঙ্গে নিয়ে চলে আসবেন। এবার চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি দেখবেন আপনার বিধানসভা ক্ষেত্রে কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আপনার বিধানসভা ক্ষেত্রের ক্যাম্পের তালিকা দেখার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে বাংলার নিউজ ডট ইন। আপনি কোনো রকম স্পেস না দিয়ে এটাই লিখে দিবেন বাংলার নিউজ ডট ইন। এটা লেখার পর যখনই আপনি সার্চ করবেন আপনার কাছে দেখতে পাবেন প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে। আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ওয়েবসাইটটা খুলে গেছে। এখানে এলে আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমেই এই খবরটা দেওয়া আছে। দেখুন যুবসাথী ফর্ম প্রকাশিত হলো এবং এই সংবাদটার ওপর আপনি যদি ক্লিক করে নেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়াও এই সংবাদটা সার্চ করতে চাইলে আপনি এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে আপনি সার্চ করে নিতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন যুবসাথী। আমি লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যুবসাথী। আপনি যুবসাথী টাইপ করার পরে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার কাছে এই সংবাদটা চলে আসবে। দেখুন এখানে সংবাদটা চলে এসেছে, যুবসাথী প্রকল্প 2026 মাসে আর্থিক সহায়তা, আবেদন পদ্ধতি ও যোগ্যতা।
এই সংবাদটার উপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সংবাদটা চলে আসবে। এই সংবাদটা আপনি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাবেন। একেবারে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। এই যে দেখুন, আপনার এলাকায় যুবসাথী ক্যাম্প কোথায় হবে সেটা জানার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার লেখা আছে, এই ক্লিক হিয়ারের ওপর ক্লিক করে নেন। ক্লিক হেয়ারের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে তালিকার যে ফর্মটা চলে আসবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি, অর্থাৎ 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত যে ক্যাম্প হবে তার তালিকা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমেই ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন। আমি দেখুন এখান থেকে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যখনই জেলায় ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন জেলার প্রত্যেকটি ব্লক ওয়াইজ লিস্ট এখানে চলে এসেছে। দেখুন প্রত্যেকটি ব্লক ওয়াইজ লিস্ট চলে এসেছে, তবে সবগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি, ধীরে ধীরে আপডেট হয়ে যাবে। যেমন প্রথমে আছে দেখুন দাঁতন 2, এখানে দাঁতন 2 বিডিও অফিস প্রিমিসেস, অর্থাৎ বিডিও অফিসের ক্ষেত্রেই কিন্তু হবে। তো ভিউ লোকেশানের ওপর ক্লিক করলে আপনি কিন্তু সেই লোকেশানটা দেখতে পাবেন। তারপর আছে দেখুন এখানে আছে মোহনপুর, মোহনপুরের ক্ষেত্রে মোহনপুর বিডিও অফিস প্রিমিসেস বলেও লেখা আছে। তো এইভাবে আপনি আপনার লোকেশানটা দেখে নেবেন। খড়গপুরের ক্ষেত্রে লেখা আছে খড়গপুর মিউনিসিপ্যালিটি। প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে, বেশিরভাগ ক্যাম্পগুলো দেখুন বিডিও অফিসের ক্যাম্পাসেই হবে। অন্যান্য যেসব জায়গায় ক্যাম্প হবে তা আপনি দেখে নেবেন। এভাবেই আপনি আপনার এলাকায় বা আপনার বিধানসভা ক্ষেত্রে কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে তা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল। সম্পূর্ণ তথ্য দেখার পরে আপনার যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন।